তাজওয়াদ আরও জেদ ধরতে থাকে। বাবা শব্দটার মানে জানান। প্রথমেই বলা হয়েছে তাজওয়াদ এমনিতেই শান্তশিষ্ট ভদ্র বাচ্চা হলেও তার সকল জেদ আবদার দুষ্টুমি তার মায়ের কাছে। আর মা ছাড়া তার আছেই বা কে যার কাছে এসব করবে। পূর্ণতা বহুভাবে কথাটা বলতে চাই, কিন্তু বিষয়টা তাজওয়াদের কাছে স্পষ্ট না হওয়া অব্দি সে গো ধরে বসে থাকে, সে খাবে না। এবার পারলে পূর্ণতা মাইন কাটছে পাই। এবার পড়ল পূর্ণতা মাইন্ড কাট চিপাই। কি বলবে ভাবতে ভাবতে হুট করে পূর্ণতা বলে, বাবা মানে আমি। তাজওয়াদ ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে, তুমি? কিন্তু তুমি তো মাম্মা, বাবা হলে কিভাবে? পূর্ণতা তাজওয়াদের মুখে আরেক লোকমা ঢুকিয়ে দিয়ে বলে, বাবা মানে সকল আবদারের ঝুড়ি, খেলার সাথী, রাতে ঘুম না আসলে তার বুকে শুয়ে শুয়ে অফুরন্ত সময় গল্প শোনা, ঝড়ের রাতে বাবার বুকে ঘাপটি মেরে বজ্রপাতের শব্দকে ভয় না পাওয়া, কোনো টেনশন নির্বিঘ্নে তাকে সব উগড়ে দেওয়া যায় সেই মানুষটা। এখন বলো তাজত, এগুলো কার সাথে করে? তাজত চঞ্চল গলায় বলে, মাম্মার সাথে। মাম্মার সাথে। পূর্ণতা আরেক লোকমা ভাত তাজতকে খাইয়ে দিতে দিতে মুচকি হেসে বলে, তাহলে বাবা হলো নাকি মাম্মা? হুম। লক্ষ্মী বাচ্চার মতো তাজত উত্তর দেয়। পূর্ণতা ছেলের কপালে চুমু দিতে বলে, তাজওয়াদের মাম্মাও আমি, বাবাও আমি, বুঝেছেন লাট সাহেব? পূর্ণতা ছেলেকে খেপাতে লাট সাহেব বলে সম্বোধন করে। কিন্তু এবার তাজওয়াদ রাগে না, সেও মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানে। সব ঘটনা মিটমাট হয়েও হয় না। তখনই পেছনের টেবিল থেকে একটা পুরুষালের গলায় শোনা যায়, মিথ্যে বলছো কেন ডিয়ার তাজওয়াদের মাম্মা? তুমি তাজওয়াদের মাম্মা হলেও তাজওয়াদের বাবা যে আমি। আমাকে ছাড়া তাজওয়াদ আসলো কিভাবে? আকাশ থেকে টপকেছে তোমার পেটে? আকস্মিক এমন ছোট কাটা কথা শুনে বেচারা টনের ভাত তালুতে উঠে যায়। তাজওয়াদের পাশে বসা হুমায়ুনও খুব খুব করে কাশতে থাকে। পূর্ণতাও বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। কথাটা শুনে পূর্ণতার চিনতে একটুও কষ্ট হয় না ব্যক্তিটিকে। তার জাওয়াদ পেছনের টেবিল থেকে উঠে এসে পূর্ণতার পাশের খালি চেয়ারটিতে বসে পড়ে। ঠোঁটের কোণে ঝুলে আছে এক নির্লজ্জ হাসি। তাকে নিজেদের পাশে বসতে থেকে পূর্ণতা ও তাজওয়াদ দুজনই ভ্রু কুঁচকে তাকায়, যেন তারা মহাবিরক্ত জাওয়াতকে দেখে। জাওয়াত তাদের ভ্রু কুঁচকে দেখে নিজেও ভ্রু কুঁচকে নেয়, মনে মনে বিড়বিড়ায়, এরা দুই মা ছেলে বাপকা বেটা প্রবাদ পুরোই পাল্টে দিয়েছে। এদের দুজনের জন্য বলা ঠিক হবে মা কা বেটা। একদম মায়ের কার্বন কপি হয়েছে পেটেরটা। তাজওয়াদ নাক ফুলিয়ে জিজ্ঞেস করেন, আই মনস্টার, তুমি একা না কেন? আর আমার মাম্মাকে মৃত্যু বলছো কেন? আমার মাম্মা কোনো মৃত্যু কথা বলে না, বুঝছো? চোখগুলো বড় বড় করে আঙ্গুল উঁচিয়ে এক প্রকার শাসিয়ে কথাটা বলে তাজওয়াদ। ভাবটা এমন যেন তার মাকে আরেকবার মিথ্যে বললেই সে ঝাঁপিয়ে পড়বে জাওয়াদের উপর। জাওয়াদ ছেলের মুখে মনস্টার সম্বোধন শুনে মনে মনে বেশ কষ্টই পায়। একটা ভুল তাকে আরো কত কাঁদাবে, আর কত কষ্ট গ্লানির পরিমাণ বাড়িয়ে দিবে সে ভেবে পায় না। এজন্যই বোধহয় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 5 বছর আগে যদি ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করত, তাহলে আজ তার সন্তান তাকে মনস্টার হিসেবে চিনত না, বরং নিজের জন্মদাতা হিসেবেই চিনত। তাহলে সকলেরই একটা সুখের সংসার হতে পারত। কিন্তু সবকিছুই পার্থ শব্দগুলোই আটকে রয়েছে। হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যা জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে তুলে তারপর হুট করে ছেলের কপালের মাঝে বরাবর যেখানে একটু আগেই পূর্ণতা চুমু দিয়েছিল সেখানেই একটু চুমু দেয়। তার এমন কাজে পূর্ণতা ও তাজওয়াদ দুজনই থতমত খেয়ে যায়। তারা ভাবতেও পারেনি বজ্জাত লোকটা এমন কাজ করবে। তাজওয়াদের কপালে চুমু এঁকে দেওয়ার পর জাওয়াদ হাসি হাসি মুখে বলে, তোমার মাম্মা মিথ্যা বললে সেটা বলবো না। আমি তো বলিনি তোমার মাম্মার সবগুলো কথাই মিথ্যে। আমি জাস্ট যেটা মিথ্যে বলেছে সেটাই শুধরে দিয়েছি। তাজওয়াদ তাড়াহুড়ো করে মায়ের ওড়নার আঁচল টেনে নিজের কপাল মুছতে নিলে জাওয়াদ আবারও ফোড়ন কেটে বলেন, একটু আগে তোমার মাম্মা এখানে আদর দিয়েছিল তোমায়, তুমি তোমার মাম্মামের আদর মুছে দিবে? তার মানে তুমি তোমার মাম্মাকে ভালোবাসো না? জাওয়াদের কথা শুনে তাজওয়াদ হাত থামিয়ে দেয়। মুখটা গম্ভীর করে নিয়ে মায়ের মুখের দিকে তাকালে দেখতে পায় তার মায়ের মুখটাও কেমন গম্ভীর করা। তার মানে তার মাম্মার খারাপ লাগবে এই কাজটা করলে। ছোট তাজওয়াদ জাওয়াদের কথার প্যাঁচ ধরতে পারে না, তাই সে আর চুমু দেওয়ার জায়গাটা মুছে না। এইবার পূর্ণতা নিজের মুখ খোলে। সে শক্ত গলায় বলে, এই দুনিয়ায় তাজওয়াদের তার মাম্মা ব্যতীত আর কেউ নেই। তার মাম্মারও তাজওয়াদ ব্যতীত আর কেউ নেই।
সো মিথ্যে বলার কিছুই নেই। এখন দয়া করে বিদায় হন। সিনক্রেট করতে চাচ্ছি না। দুঃখিত ডিয়ার আমার বাচ্চার মা, এই দয়াটা করতে পারলাম না। তুমি সিনক্রেট করলে আমি বসে থাকবো নাকি? আমিও তোমার সাথে দিব। তোমার সাথ দিব। আর কে বলল তোমাদের কেউ নেই? তাজওয়াদের মাম্মা ব্যতীত তার বাবা আছে, একজন ইয়াং দাদা ভাই আর বিউটিফুল দাদিমণি আছে। একটা সুইট কিউট ফুফি আছে। এত এত আপনজন থাকতে তুমি বলছো কেউ নেই? এমন একজন নামও এমন আপনজন নামক কালসাপ থাকার চেয়ে একা একাই আমরা বেশ ভালো আছি মা ছেলে। নিজের আঁতে ঘা লাগলে এসব তথাকথিত আপনজন ছোবল মারতে দুইবার ভাববে না। তাজওয়াদের মাম্মার 5 বছর আগে বেশ ভালো করে জানা হয়ে গিয়েছে। জাওয়াদের বুকে আরও একটা বান এসে আঘাত করে। কথার আঘাত হলো বড় আঘাত। শরীরের আঘাত এক সময় শুকিয়ে গেলেও কথার আঘাত রয়ে যায় বছরের পর বছর। মাঝে মধ্যে নিস্তব্ধ একাকী রাতে সেসব কথা মনে পড়লে নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হয়। সেই কষ্টটা এখন জাওয়াদের হচ্ছে। সে বিষাদময় দৃষ্টি নিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে উক্ত কথাটা বলেই পূর্ণতা জাওয়াদের থেকে চোখ সরিয়ে নেয়। কথা বললেই কথা বাড়বে। পূর্ণতা খেয়াল করে দেখে টনির খাওয়া শেষ। তাজও তো আর খাবে না বোধহয়। সে হাত ধুয়ে পার্স থেকে টাকা বের করে টনিকে দিয়ে বলে, খাওয়া শেষ করে গাড়িতে আসো, আমরা উঠছি। টনি হুড়মুড়িয়ে বলল, ম্যাম আপনি তো কিছুই খেলেন না, কিছু খেয়ে নেন। যা বলছি তাই করো। ইদানিং আমার কথার উপর কথা বলতে শিখে গিয়েছো। কথাটা শুনতে বেশ রুড লাগলেও টনি কষ্ট পায় না। টনি তো পূর্ণতাকে বেশ ভালো করেই জানে। মেয়েটা উপর দিয়ে সকলকে দেখাবে ইস্পাতের ন্যায় কাঠিন্যতা, কিন্তু ভেতরে সে কত নরম একটা মন নিয়ে চলে সে খুব কম লোকে জানে। ভালোবাসার কাঙালি এই মেয়েটাকে একটু ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেই ঝড় ঝরিয়ে নিজের সব কষ্ট বলে দেয় সামনের লোকটিকে। পূর্ণরা পূর্ণতা তাজওয়াতকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। জাওয়াদও তার সাথে সাথে উঠে দাঁড়ায়। সে বেশ ভালো করেই বুঝতে পারছে তার আগমনই পূর্ণতার না খাওয়ার কারণ। জাওয়াত পূর্ণতাকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ পূর্ণ, আমার উপর রাগ করে না খেয়ে চলে যেও না। আমি সত্যিই বলছি, আর একটা টু শব্দও করবো না। প্লিজ খেয়ে নাও। পূর্ণতা জাওয়াতকে অস্পষ্ট অবজ্ঞা করে বলে, নিজেকে এত প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। আপনি এমন কেউ নন যার জন্য আমি নাওয়া খাওয়া ছেড়ে রাগ অভিমান করে বসে থাকবো। প্লিজ 5 বছরের আগের দিনগুলো থেকে বেরিয়ে আসুন। তখন আপনি আমার লাইফের অনেক বড় কিছু থাকলেও নাও ইউ আর নাথিং টু মি। কথাটা শেষ করে সে হনহনিয়ে বেরিয়ে যায় হোটেল থেকে। জাওয়াদও তার পেছন পেছন ছুট লাগায়। পূর্ণতা গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকবে, তখনই জাওয়াদ পেছন থেকে একটা শক্তি খাটিয়ে দরজাটা বন্ধ করে দেয়। পূর্ণতা প্রচণ্ড বিরক্ত বোধ করতে থাকে জাওয়াদের কাজে। মানে মানে আছে এমন এখন এমন নির্বাদের মতো করার। সে তো চলে এসেছে তাদের সাজানো গোছানো সংসার থেকে। ভালোই তো আছে তারা, মা ছেলে। তাহলে এখন তাদের এত সমস্যা কোথায়? এত ভালোবাসি বলে হেদি মরছে কেন? পূর্ণতা রেগে মেগে বলে, সমস্যা কোথায় আপনার আমাকে একটু বলবেন? কেন এমন আমাদের পেছনে পড়ে আছেন? আপনাদের কোনো পাকা ধানে মই দিয়েছি? পাকা ধানে মই না দিলেও মন চুরি করে ঠিকই পালিয়ে যাচ্ছ। আমার মনটা আমায় দিয়ে যাও। মশকরা করছেন আপনি আমার সাথে? মশকরা তো আমার ভাগ্য আমার সাথে করছে। না হলে তুমিই বা আমার প্রেমে কেন পড়বে? আর আমার মাই বা কেন আমার বিশ্বাসেরও এমন ফায়দা নেবে? তোমরা দুই নারী তো ঠিকই নিজেদের মন মর্জি আমার উপর চাপিয়ে দিলে। কখনো জানতে চেয়েছো আমি কি চাই? তুমি ভালোবেসে জোর করে আমার লাইফে ঢুকলে। আমার মা নিজের কথা রাখতে তোমায় আমার থেকে দূর করে দিল। দুজনই আমাকেই বেছে নিলে নিজেদের কার্যসিদ্ধি করার জন্য। তোমরা দুজনেই আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। আর তোমরা দুজনেই আমাকে কষ্ট দিচ্ছ। এমন কষ্ট যেটা আমাকে বাঁচার ইচ্ছেকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে। যাদের গম্ভীর গলায় আর করা অভিযোগগুলো পূর্ণতা মস্তিষ্কে এসে ধাক্কা দেয়। যাদের দিক দিয়েও সেও সঠিক। কিন্তু তাই বলে সে 5 বছর আগের কথা ভুলে যাবে এত সহজে? পূর্ণতা ও জাওয়াত একে অপরের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে থাকে যতক্ষণ না টনি এসে তাদের ধ্যান ভঙ্গ করে। টনি বলে, ম্যাম চলুন। তাদের ধ্যান ভঙ্গ হলে দেখতে পায় টনি ইতিমধ্যে গাড়িতে উঠে বসেছে। পূর্ণতাও আর সময় ব্যয় না করে গাড়িতে উঠে বসে। জাওয়াদের চোখের সামনে দিয়েই চলে যায় পূর্ণতা ও তাজওয়াতকে বহনকারী গাড়িটি। জাওয়াত সুন্দর দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখতে থাকে নিজের সুখের উৎসদের গমন। হুমায়ুনও ইতিমধ্যে স্যারের পাশে এসে দাঁড়িয়েছে। জাওয়াত পূর্ণতাদের গাড়িটির দিকে ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ না গাড়িটি দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। গাড়িটি একসময় মিলিয়ে যেতেই জাওয়াদও ক্লান্ত পায়ে হাঁটা দেয় নিজেদের গাড়ির উদ্দেশ্যে।
সে গাড়িতে উঠে বসতেই হুমায়ুনও চটপট করে উঠে বসে, গাড়ি স্টার্ট দেয়। জাওয়াত নিজের পাশের জানলা খুলে দিয়ে একটা সিগারেট ধরায়। পরপর 3টা সিগারেট এসে এক ধ্যানে শেষ করে ফেলে। যেই জাওয়াত সিগারেটের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারত না, সে বর্তমানে একজন চেইন স্মোকার হয়ে গিয়েছে। ঘন্টার পর ঘন্টা সিগারেটকে সাথে নিয়ে দিব্যি কাটিয়ে দিতে পারবে। দূরের কোনো মসজিদ থেকে মাগরিবের আজান পড়তেই জাওয়াদের হাতে থাকা সিগারেটের শেষ অংশটুকু ফেলে দেয়। তারপর গাড়িতে পূর্ব থেকেই থাকা মাউথওয়াশ দিয়ে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে এক মসজিদে ঢুকে উত্তম রূপে অজু করে এক কোনায় নামাজে দাঁড়িয়ে পড়ে। হুমায়ুন জায়গা না পাওয়ায় তার থেকে একটু দূরে নামাজে দাঁড়িয়েছে। হুমায়ুন নামাজ শেষ করে দেখে বাকি মুসল্লিরা নামাজ শেষ করে নিজেদের কাজে চলে যাচ্ছে। কেউ বা জিকির করছে, কেউ বা তেলাওয়াত করছে, কিন্তু জাওয়াতের নামাজ এখনো শেষ হয়নি। 2 হাতে যে তুলেছে মোনাজাতের সময় তা এখনো ওঠানো। হুমায়ুন তার পেছনে গিয়ে বসলে শুনতে পায় এক পুরুষের আকুতি ভরা আবেদন ও কান্নার শব্দ। জাওয়াত কাঁদতে কাঁদতে হিসকি তুলে ফেলেছে। মোনাজাতে কিন্তু থামছে না। এমনটা আজ নতুন কিছু না হুমায়ুনের কাছে। সে গত 3 বছরে বসের সাথে যে কয়দিন নামাজ পড়েছে এমন এক দৃশ্য দেখেছে। হুমায়ুন ভেবে পায় না তার শান্ত কোমল মনের বস কি এমন পাপ করেছে, যার জন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত চাওয়ার পরও উনি ওর বসের আকুতি মিনতি দেখেও দেখছে না। আচ্ছা, তার বস কি অনেক বড় পাপ করেছে, যার কারণে তার এত অশ্রু বিফলে যাচ্ছে? একজনকেই তো চাইছে, এবং সে একসময় তার জন্য বৈধও ছিল। ছিল কি এখনো আছে? তাও কেন এত বাধা, প্রতিবন্ধকতা, অভিমান? দীর্ঘক্ষণ মোনাজাতে নিজের প্রিয় মানুষটিকে চাওয়ার পর নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে আসে। তারা যখন গাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় জাওয়াদের ফোন অনবরত বেজেই চলেছে। জাওয়াদ ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবা ফোন দিয়েছে। জাওয়াদ তার কান্নার কারণে ভারী হয়ে গলাটা কয়েকবার খাকারি দিয়ে স্বাভাবিক করে নেয়। তারপর ফোনটা রিসিভ করে কানে লাগিয়ে সালাম দেয়। মিস্টার শেখ সালামের জবাব দিয়ে ছেলেকে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? কাল বিকেল থেকে তোমার দেখা নেই। না বাড়িতে আসো, না কারো ফোন ঠিকভাবে ধরো। তোমার মা তোমার টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলেছে। জাওয়াদ শান্ত গলায় বলে, ঢাকায় ফিরছি, মাঝ রাস্তায় আছি। আর একটা কথা বলছি, আমি জানি ফোন লাউড স্পিকারে রয়েছে, তাই আমা একটু মন দিয়ে শুনে রাখুন। আমার জন্য অহেতুক টেনশন করে নিজের স্বাস্থ্য খারাপ করবেন না। বেঁচে আছি আমি। আপনি মরে যাওয়ার জন্য যেই কারণগুলো দিয়েছেন সেটার পরও মরিনি। তাহলে বুঝে নিন এই যান কই মাছের যান। বিশ্বাসঘাতকতার চেয়ে মৃত্যু শ্রেয়তর। মিসেস শেখের চোখ ভরে ওঠে ছেলের কথা শুনে। নিজের করা পাপ আজ 5টা বছর ধরে কুরে কুরে খাচ্ছে থাকে। নিজের হাতে নিজের হাসি খুশি সংসারটা ধ্বংস করে দিয়েছে। যেই মেয়েকে অলক্ষ্মী অপয়া ভেবে ঘৃণ্য ষড়যন্ত্র করে বের করে দিয়েছিল তার সংসার থেকে, প্রকৃত অর্থে সেই ছিল লক্ষ্মী। তার গমনে মিসেস শেখের সুখের সংসার নজর লেগে গিয়েছে। মিস্টার শেখের সাথে তার সম্পর্কও ঠিক হয়েও ঠিক নেই। সে তাকে এই সংসারে ফিরিয়ে এনেছে ঠিকই, তাও কোথাও একটা কিন্তু থেকেই যায়। ভদ্রলোক নিজেই অনেক অপরাধে বোধে ভুগেন। তার প্রাণপ্রিয় বড় সন্তান তো একদম ছন্নছাড়া হয়ে গিয়েছে। এই 5 বছরে ভালো করে 5 দিন তার সাথে কথা বলেছে নাকি তার ঠিক মনে পড়ে না। পূর্ণতা চলে যাওয়ার 1 বছর পর জাওয়াদ তার বন্ধু মাহবুবের সাথে পার্টনারশিপে ক্লোদিং বিজনেস শুরু করেন। বিজনেস করার আইডিয়া মাহবুবের থাকলেও বিজনেসের পেছনে বেশি খেটেছে জাওয়াদি। তাদের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা, সততা তাদেরকে সাফল্যে এনে দেয় জলদি। সময়ের পরিক্রমায় জাওয়াদ নিজে এখন এক কোম্পানির মালিক। বাড়ি গাড়ি করেছে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ঐশ্বর্য, বৈভবের কমতি নেই তার বর্তমানে। কিন্তু কারি টাকা পয়সাও মূল্যহীন লাগে যখন ব্যক্তিটির মানসিক শান্তি থাকে না। নিজের করা বাড়িতে জাওয়াদ আজ পর্যন্ত এক রাতও কাটায়নি। বাড়ির সাথে লাগোয়া এক পেন্ট হাউসে আছে, সেখানেই থাকে। যেদিন বাসায় ফিরে জিনিয়া তো মা ভাইয়ের উপর অভিমান করে স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়ে জোর করে হোস্টেলেই উঠে গিয়েছে। ভার্সিটিতে উঠেও হলে থাকে, তার কষ্ট আরো বাড়িয়ে দিতে। তার এক সন্তানও ভালো করে তাকে মা বলে ডাকে না। কালে ভদ্রে ডাক শোনা যায় আর কি। তার দিন যায় সেই হারিয়ে যাওয়া সুখের সংসার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায়, চোখের পানি ফেলতে ফেলতে। মিস্টার শেখের নিজের মিসেসের কান্না দেখে খারাপ লাগে। সে নিজেও ওই বিষয়টা নিয়ে এখনো গ্লানিতে ভোগে। কিন্তু প্রিয়তমা স্ত্রীকে এমন দিনের পর দিন চোখের পানি ফেলতে দেখতেও তার খুব একটা ভালো লাগে না। সে গম্ভীর গলায় বলেন, হুট করে ঢাকায় চলে গেলে যে, অ্যাটলিস্ট বলে যেতে পারতে।
আমরা তাহলে টেনশন করতাম না। তোমার দাদি তোমার সাথে কথা বলবে বলে অপেক্ষা করছিল কাল থেকে। মনে ছিল না বলতে। আর একটা ইমার্জেন্সি পড়ে যাওয়ায় হুট করে চলে আসা। দাদির কথাটা হলো আমার বিয়ে। আমি বাবা, বুঝি না। আমার ওয়াইফ আছে, একটা ফুটফুটে বাচ্চাও আছে। তাদের রেখে আমি কোনো আক্কেলে বিয়ে করব। দাদি বা কোন আক্কেলে আমায় এই কথা বলার জন্য বারবার তলব করে গ্রামে ডেকে নিয়ে যায়। আমাদের একটা ভুলের জন্য আমার ওয়াইফ আমার উপর অভিমান করে দূরে সরে আছে। আই এম প্রিটি শিওর আমি খুব শীঘ্রই আমার স্ত্রীর অভিমান দূর করে তাকে আমার সংসারে ফিরিয়ে আনতে সক্ষম হব ইনশাল্লাহ। তাহলে আমার দ্বিতীয়বার বিয়ের কথা উঠছে কেন বারবার? নাকি আমায় বহুগামী পুরুষ লাগে তাদের কাছে? যদি এটাই লাগে তাহলে আমি আজ স্পষ্ট করে বলে দিচ্ছি, এই জাওয়াত শেখের জীবনে প্রথম ও শেষ নারী হবে আনাবিয়া শেখ পূর্ণতা। সে আমাকে যতই কান পড়া দিক বা তাবিজ চুবানো পানি খাওয়ানোর চেষ্টা করুক না কেন, আমি পূর্ণতা ব্যতীত আর কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেব না। মিস্টার শেখ ছেলের শক্ত গলার কথাগুলো শুনে থতমত খেয়ে যান। সেই সাথে সেখানে উপস্থিত বাকিরাও, বাড়ির বড়রা সবাই জাওয়াতদের বাবাকে ঘিরে বসে আছেন। জাওয়াত কি বলে শোনার জন্য। জাওয়াদের বড় চাচি মুখ লুকিয়ে চলে যান সেখান থেকে। সে তার ভাইয়ের ডিভোর্সি মেয়ের সাথে জাওয়াদের বিয়ে দেওয়ার জন্য নিজের শাশুড়ির কানে মন্ত্রণা দিয়েছিলেন। একসময় সকলে তাকে কালো বলে অবজ্ঞা করলেও এখন জাওয়াদের টাকা পয়সা দেখে সবাই নিজেদের ঝুলি ভরতে চায় তার মাধ্যমে। কিন্তু এই ছেলেটি কিভাবে জানলো সেসব গোপন কথা? সেটাই বুঝতে পারছেন না তিনি। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।